প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। ইতিপূর্বে আমি ইউরিনারি সিস্টেম নিয়ে দুটো ভিডিও লেকচার আপলোড করেছিলাম, যার প্রথমটিতে কিডনির গ্রস অ্যানাটমি নিয়ে আলাপ করেছি এবং দ্বিতীয় ভিডিও লেকচারে আমি স্ট্রাকচার অব দি কিডনি সম্পর্কে আলাপ করেছি। আজকে হোপফুলি এটি আমার তৃতীয় এবং শেষ ভিডিও লেকচার অন দ্য ইউরিনারি সিস্টেম, এবং এই ভিডিও লেকচারে আমি কিডনির ফাংশনাল অ্যাসপেক্ট এবং কিডনির ডেভেলপমেন্ট সম্পর্কে আলাপ করব। সো দিস ইজ দ্য থার্ড ভিডিও লেকচার অন দ্য ইউরিনারি সিস্টেম। প্রথমে আমরা কিডনির একটু ভাস্কুলার ডিনামিক্সটা একটু রিক্যাপ করে যাচ্ছি, একটু রিভিশন দিয়ে যাচ্ছি। আমরা জানি কিডনিতে পার মিনিটে ব্লাড এন্টার করে 1200 ml, দ্যাট ইজ কল্ড রেনাল ব্লাড ফ্লো। এই 1200 ml এর মাঝে 650 ml হচ্ছে প্লাজমা, এটাকে বলা হয় রেনাল প্লাজমা ফ্লো, 650 ml পার মিনিট। এই 650 ml পার মিনিট থেকে পার মিনিটে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় 125 ml. This is called glomerular filtration rate, 125 ml per minute. এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন কেন হয়? তার কারণ হচ্ছে একটা নেট ফিল্ট্রেশন প্রেসার আছে। এই নেট ফিল্ট্রেশন প্রেসারটা কত আমরা একটা ক্যালকুলেশন করে দেখি। এই নেট ফিল্ট্রেশন প্রেসার বের হবে এইভাবে: গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, সেখান থেকে মাইনাস হবে দুটো নেগেটিভ প্রেসার। One is the colloidal osmotic pressure, another one is Bowman's capsular pressure. Glomerular capillary hydrostatic pressure হচ্ছে 60, colloidal osmotic pressure 32 and Bowman's capsular pressure 18. Ultimately এখানে ক্যালকুলেট করলে 10 মিলিমিটার অফ মার্কারি পাওয়া যায়। তার মানে কিডনিতে ফিল্ট্রেশন হয় ডিউ টু দিস নেট ফিল্ট্রেশন প্রেসার অফ 10 মিলিমিটার অফ মার্কারি। ওকে, এখন মনে করি আমাদের বডিতে কোনো কারণে ব্লিডিং হলো। ব্লিডিং মানে ব্লিডিং হেমোরেজ হলো, পেশেন্ট শকে চলে গেল, তার ব্লাড প্রেশার কমে যাবে। যখনই পেশেন্টের ব্লাড প্রেশার কমে যাবে স্বাভাবিকভাবে, তখন গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার কমে যাবে। মনে করি কলয়েডাল অসমোটিক প্রেশার নরমাল, এখনো 32, বোম্যান্স ক্যাপসুলার প্রেশার 18 ঠিকই আছে। যদি গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার এটা 50 হয়ে যায় ডিউ টু শক, ডিউ টু লো সিস্টেমিক ব্লাড প্রেশার, তখনই আলটিমেটলি এই ক্যালকুলেশন করলে আমরা দেখব নেট ফিল্ট্রেশন প্রেশার হয় 0। এর মানে কি এই প্রেশারে কি কোনো ফিল্ট্রেশন হবে? হবে না, কিডনিতে ফিল্ট্রেশন বন্ধ হয়ে যাবে। এবং কিডনিতে যদি ফিল্ট্রেশন বন্ধ হয় তাহলে মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট গুলো বের হতে পারবে না, সেগুলো বডিতে অ্যাকুমুলেশন হবে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, দিস আর টক্সিক মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট, এগুলো কিন্তু বডিতে অ্যাকুমুলেশন হবে, ব্লাডের মাঝে অ্যাকুমুলেশন হয়ে যাবে, ইসিএফ এ অ্যাকুমুলেশন হবে এবং আলটিমেটলি ইউরেমিয়া ডেভেলপ করবে। ইউরেমিয়া, রেনাল ফেলিওর ডেভেলপ করলো। সুতরাং কিডনিতে কোনো একটা মেকানিজম দরকার আছে আমাদের, যে মেকানিজমের কারণে সিস্টেমিক ব্লাড প্রেশার কি হলো না হলো সেটা বিবেচনায় না নিয়ে ফিল্ট্রেশনটা যেন ঠিক থাকে। কথা নিশ্চয় বোঝা যাচ্ছে? মানে সিস্টেমিক ব্লাড প্রেশার কমুক আর বাড়ুক, কিন্তু কিডনিতে যাতে এর কোনো এফেক্ট না পড়ে তার একটা মেকানিজম কিন্তু কিডনিতে থাকা দরকার। এই মেকানিজমকে বলা হয় অটো রেগুলেটরি মেকানিজম অফ দি কিডনি। কিডনিতে দুটো অটো রেগুলেটরি মেকানিজম আছে, তার মাঝে একটা হচ্ছে টিউবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম। তো আমরা একটু টিউবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজমটা দেখে যাচ্ছি। মনে করি কোনো পেশেন্টের শকে চলে যাওয়ার কারণে তার সিস্টেমিক ব্লাড প্রেশার ফল করে গেল। সিস্টেমিক ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে তার গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার কমে যাবে, এবং এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি কমে যায়, একটু আগে আমরা দেখিয়েছি নেট ফিল্ট্রেশন প্রেশার কমে যায়,
আলটিমেটলি গ্লোমেরুলার ফিল্ট্রেট কমে যাবে, ফিল্ট্রেশন কমে যাবে, রিডিউসড গ্লোমেরুলার ফিল্ট্রেশন। জিএফ দিয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেশনকে বোঝাচ্ছি। এখনকার যে মানে যে সময়, এই সময়ে জিএফ শব্দটা যদিও অন্য অর্থ বহন করে, গার্লফ্রেন্ডকে বোঝায়, কিন্তু আমাদের এই অ্যানাটমিতে জিএফ মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, অ্যানাটমি ও ফিজিওলজিতে। সো গ্লোমেরুলার ফিল্ট্রেশন কিন্তু কমে গেল। এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন যদি কমে যায় তাহলে কি হবে? যত বেশি ফিল্ট্রেট কম তৈরি হবে তত কম সোডিয়াম আয়ন আসবে ফিল্ট্রেটের মাঝে। সেই সোডিয়াম আয়নগুলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল দিয়ে রিঅ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে যাবে। সেই ফ্লুইডটা যখনই লুপ অফ হেনলি ঘুরে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে যাবে, সেখানে সোডিয়াম আয়ন প্রায় নাই বললেই চলে, এরকম একটা কন্ডিশন হবে। এই কন্ডিশনটাকে মনিটর করার জন্য একটা সেল আছে, সেই সেলের নাম হচ্ছে ম্যাকুলা ডেন্সা। ডিস্টাল কনভলিউটেড টিউবুলের লাইনিং এপিথেলিয়ামের মাঝে একটা স্পেশালাইজড সেল আছে যার নাম ম্যাকুলা ডেন্সা। ম্যাকুলা ডেন্সাটা একটা কেমো রিসেপ্টর হিসেবে কাজ করে। সে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের সোডিয়াম আয়ন কতটুকু আছে সেটাকে ডিটেক্ট করে। যদি সোডিয়াম আয়ন কমে যায় বিলো দ্য থ্রেশহোল্ড লেভেল, তখনই ম্যাকুলা ডেন্সা বুঝে যায় যে নিশ্চয়ই কোনো একটা গড়বড় হয়েছে, নিশ্চয়ই গ্লোমেরুলার ফিল্ট্রেশন কমে গেছে, নিশ্চয়ই সিস্টেমিক ব্লাড প্রেশার কমে গেছে। এখন সে উদ্যোগ নিবে সেই জিনিসটাকে রেকটিফাই করার জন্য, কারেক্ট করার জন্য। কি করবে? এবার ম্যাকুলা ডেন্সা তার মানে অ্যাক্টিভেট হয়ে গেল। সোডিয়াম আয়ন যখনই কমে যাবে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের মাঝে, তখনই ম্যাকুলা ডেন্সা অ্যাক্টিভেট হয়ে গেল। ম্যাকুলা ডেন্সা করবে কি? দুটো কাজ করবে। একটা হচ্ছে মানে প্রথমে যে কাজটা করবে ম্যাকুলা ডেন্সা, সেটা হচ্ছে এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল যার নাম লেসিস সেল, এই সেলটাকে স্টিমুলেট করবে, লেসিস সেলকে স্টিমুলেট করে। এই সেলগুলোর আরেক নাম হচ্ছে পলকিসেন সেল বা গুরমাট্রিক সেল, অনেকগুলো নাম আছে তার। লেসিস সেল বলা হয় কারণ সেলগুলো একটা আরেকটার সাথে কমিউনিকেট করে, একটা লেস ওয়ার্ক তৈরি করে, নেটওয়ার্ক তৈরি করে, এই জন্য সেলগুলোকে বলা হয় লেসিস সেল। আবার এই সেলগুলো ভাস্কুলার পোলে কুশনের মতো করে থাকে, পোলের মাঝে কুশন তৈরি করে, পোল কুশন, পোল কুশন থেকে আসছে পলকিসেন সেল। সো অনেকগুলো নাম আছে। তার মানে লেসিস সেল এবারে স্টিমুলেটেড হলো বাই দা ম্যাকুলা ডেন্সা। এবার লেসিস সেল দুটো কাজ করবে। এক নাম্বার হচ্ছে সে আরেকটা সেলকে স্টিমুলেট করবে যার নাম ইন্ট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। এই মেসেঞ্জিয়াল সেলগুলো গ্লোমেরুলাসের ভিতরে থাকে, আর এক্সট্রা গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলগুলো গ্লোমেরুলাসের বাইরে থাকে, আর এরা থাকে ভিতরে। বাট এদের মাঝে গ্যাপ জাংশনের মাধ্যমে কমিউনিকেশন আছে। তাহলে ইন্ট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল এবার স্টিমুলেটেড হয়ে গেল। স্টিমুলেটেড হলে কি করবে? এই সেলগুলো কন্ট্রাকশন করবে, এবং কন্ট্রাকশন যখনই করবে তখনই এফারেন্ট আর্টারিওল ডাইলেট করবে। এফারেন্ট আর্টারিওলের উপরে প্রেসার কমে যাবে এবং আলটিমেটলি ডাইলেটেশন হবে এফারেন্ট আর্টারিওলের। এফারেন্ট আর্টারিওলের ডাইলেটেশন হলে গ্লোমেরুলাসে ব্লাড ফ্লো বেড়ে যাবে। গ্লোমেরুলাসে যত ব্লাড ফ্লো বাড়বে তত গ্লোমেরুলাসের ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে। ইনক্রিজ গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে আমার কি ছিল? লো গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এই কন্ডিশন ছিল। আলটিমেটলি এই মেকানিজমের মাধ্যমে আমরা গ্লোমেরুলাসের ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইনক্রিজ করে ফেললাম। ঠিক আছে? এবার এই যে উইংটা, এই উইংকে বলা হয়, এটাকে বলা হয় এফারেন্ট আর্টারিওলার ফিডব্যাক মেকানিজম। এফারেন্ট আর্টারিওলার ফিডব্যাক মেকানিজম। নাও লেসিস সেল আরো একটা কাজ করবে, সে আরেকটা সেলকে স্টিমুলেট করবে, তার নাম জ্যাক্সটাগ্লোমেরুলার সেল। জ্যাক্সটাগ্লোমেরুলার সেলকে স্টিমুলেট করে। এই সেল স্টিমুলেটেড হলে সে রেনিন সিক্রেট করবে। রেনিন হচ্ছে একটা একটা এনজাইম। এই রেনিন এনজাইমের কারণে আলটিমেটলি ব্লাডের এনজিওটেনসিনোজেন সে কনভার্ট হয়ে এনজিওটেনসিন 1 এ কনভার্ট হবে। এনজিওটেনসিন 1 কনভার্ট হবে এনজিওটেনসিন 2 তে by the angiotensin converting enzyme ACE। এই এনজাইম দিয়ে angiotensin 2 তৈরি হবে।
আর এনজিওটেনসিন 2 কি করবে, সে ইফারেন্ট আর্টারিওলকে ভ্যাসোকনস্ট্রিকশন করবে। ইফারেন্ট আর্টারিওলকে ভ্যাসোকনস্ট্রিকশন করলো। তাহলে একদিকে আমরা ইফারেন্ট আর্টারিওল যদি ভ্যাসোকনস্ট্রিকশন হয়, তার মানে কি দাঁড়াচ্ছে, এফারেন্ট আর্টারিওল দিয়ে যে ব্লাডটুকু আসবে সব বের হতে পারবে না, আলটিমেটলি গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে। এই উইংটাকে বলা হয় ইফারেন্ট আর্টারিওলার ফিডব্যাক মেকানিজম। তাহলে দুটো উইং পাওয়া গেল, একটা হচ্ছে এফারেন্ট আর্টারিওলার ফিডব্যাক মেকানিজম আর একটা ইফারেন্ট আর্টারিওলার ফিডব্যাক মেকানিজম। এই দুই মেকানিজমের আলটিমেট ইফেক্ট হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইনক্রিজ করে গেল এবং আলটিমেটলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন বেড়ে গেল। ওই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা কমে গিয়েছিল রিডিউসড জিএফ, এবার ইনক্রিজ জিএফ হয়ে গেল। তার মানে দাঁড়াচ্ছে যখনই সিস্টেমিক ব্লাড প্রেসার কমে যাবে তখনই এই মেকানিজমের মাধ্যমে, যার নাম টিউবুলোগ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম, এই মেকানিজমের দুটো উইং এর মাধ্যমে আলটিমেটলি কিডনির মাঝে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা সে মেইনটেইন হবে, নরমালে চলে আসবে, ফিল্ট্রেশনটা চলতে থাকবে। এই মেকানিজমটাকেই বলা হয় টিউবুলোগ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম। এইভাবেই সে কিডনির মাঝে ইন্ট্রারেনাল ব্লাড প্রেসারকে রেগুলেট করে কিডনি। ঠিক আছে, এই রেগুলেশনের প্যারালালি এইবার এনজিওটেনসিন 2 নজর দিবে সিস্টেমিক ব্লাড প্রেসারকে কন্ট্রোল করা যায় কিনা। কিভাবে সেটা, সে এনজিওটেনসিন 2 গিয়ে অ্যালডোস্টেরন মানে অ্যাড্রেনাল কর্টেক্সের উপরে কাজ করবে, সেখান থেকে অ্যালডোস্টেরন রিলিজ করাবে। এই অ্যালডোস্টেরন ব্লাড আমাদের কি করবে, আমাদের হোল বডিতে যে ব্লাড ভেসেল আছে সেগুলোকে কনস্ট্রিক্ট করবে, তারপরে সোডিয়াম আয়ন অ্যাবজর্পশন বাড়িয়ে দিবে, আলটিমেটলি হোল বডির ব্লাড প্রেসার সে বাড়িয়ে ফেলবে। তাহলে এখানে দুটো ঘটনা ঘটাচ্ছে এনজিওটেনসিন 2। একটা হচ্ছে এনজিওটেনসিন 2 কিডনির মধ্যে ব্লাড প্রেসার মানে ইন্ট্রারেনাল প্রেসার ইনক্রিজ করে ফিল্ট্রেশন ঠিক রাখতে হেল্প করছে, আরেকটা হচ্ছে এনজিওটেনসিন 2 আমাদের সিস্টেমিক ব্লাড প্রেসার ইনক্রিজ করতেও কাজ করছে থ্রু দা এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে, রেনাল এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে। ঠিক আছে, তবে এখানে আরেকটা বিষয় আছে, যদি কখনো সিস্টেমিক ব্লাড প্রেসার কমে যায় বা গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে যায়, এই মেকানিজম ছাড়া প্যারালাল মেকানিজম হচ্ছে সরাসরি জাক্সটাগ্লোমেরুলার সেল এই প্রেসার কমাটাকে সে ডিটেক্ট করতে পারে এবং সে সরাসরি রেনিন সিক্রেট করতে পারে, বিকজ জাক্সটাগ্লোমেরুলার সেলস আর ব্যারোরিসেপ্টর। যদি গ্লোমেরুলাসের ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে যায় তাহলে জাক্সটাগ্লোমেরুলার সেল কিন্তু নিজেই ডিটেক্ট করতে পারে ব্লাড প্রেসার যে কমে গেছে এবং সে রেনিন সিক্রেট করতে পারে। এটা হচ্ছে আর একটা প্যারালাল মেকানিজম। তা আমরা এই যে টিউবুলোগ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম, এই মেকানিজমে অনেকগুলো সেলের নাম পেয়ে গেলাম। একটা হচ্ছে ম্যাকুলা ডেন্সা, একটা হচ্ছে লেসিস সেল, একটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল। এই তিনটা স্পেশালাইজ সেলের নাম পেলাম যারা এই মেকানিজমে হেল্প করে। এই তিনটা সেল মিলে একটা অ্যাপারেটাস বা কমপ্লেক্স তৈরি করে। এই কমপ্লেক্সটার নামই হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস অর জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা থাকে ভাস্কুলার পোল অফ দি বোমেন্স ক্যাপসুলে। এই যে বোমেন্স ক্যাপসুল, দিস ইজ দ্য টিউবুলার পোল, দিস ইজ দ্য ভাস্কুলার পোল। এই ভাস্কুলার পোল অফ দি বোমেন্স ক্যাপসুলে আমরা এই তিনটা সেলকে খুঁজে পাবো। ঠিক আছে, কি কি সেল? নাম্বার 1 ম্যাকুলা ডেন্সা। এই ম্যাকুলা ডেন্সা কোথায় আছে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের, এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, তার যে লাইনিং ইপিথিলিয়াম, সেই লাইনিং ইপিথিলিয়াম মডিফাই হয়ে তৈরি করে ম্যাকুলা ডেন্সা। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই সেলগুলো নরমাল অবস্থায় আছে কিন্তু এই সেলগুলো মডিফাই হয়ে গেছে, এই সেলগুলোকে বলা হয় ম্যাকুলা ডেন্সা সেল। ঠিক আছে, ম্যাকুলা ডেন্সা সেল। 2 নাম্বার হচ্ছে দিস ওয়ান ইজ দ্য এফারেন্ট আর্টারিওল। এই এফারেন্ট আর্টারিওলের ওয়ালে স্মুথ মাসল থাকে, সেই স্মুথ মাসল মডিফাই হয়ে তৈরি করে সিক্রেটরি ক্যারেক্টার ডেভেলপ করে, এই সেলগুলোকে বলে জাক্সটাগ্লোমেরুলার সেল, জেজি সেল বলা হয়। ঠিক আছে, 3 নাম্বার সেল হচ্ছে এই জায়গাতে যে সেলগুলো আছে তার নামই হচ্ছে লেসিস সেল,
বা পলকিসেন সেল বা গোরমাটিক সেল অর এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। এই সেলগুলো এই যে ইন্ট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলের সাথে কমিউনিকেট করে, ঠিক আছে। তাহলে আমরা তিন ধরনের সেল পেয়ে গেলাম। একটা হচ্ছে এই ম্যাকুলা ডেন্সা, এরা হচ্ছে এক ধরনের ইপিথেলিয়াল টিস্যু। দে আর প্রেজেন্ট ইন দা ওয়াল অফ দা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। দুই নাম্বার হচ্ছে এই সেলগুলো যার নাম juxtaglomerular cell which are modified smooth muscle cell, so they are muscle tissue. They are present in the tunica media of the afferent arteriole. Then 3 নাম্বার সেল হচ্ছে এই afferent arteriole এবং efferent arteriole এর যে অ্যাঙ্গুলেশন, এই অ্যাঙ্গেলের মাঝে আছে পলকিসেন সেল বা এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল। দিস আর ইন ফ্যাক্ট কানেকটিভ টিস্যু সেল। অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে তিন ধরনের টিস্যুর সেল আছে, বলো কি কি টিস্যুর সেল। নাম্বার 1 ম্যাকুলা ডেন্স হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, juxtaglomerular cell হচ্ছে মাসল টিস্যু, মডিফাইড মাসল টিস্যু ইনফ্যাক্ট, এন্ড পলকিসেন সেল মানে লেসিস সেল হচ্ছে কানেকটিভ টিস্যু। সো তিন ধরনের টিস্যু দিয়ে juxtaglomerular apparatus ফর্ম করে। এই অ্যাপারেটাসের কাজ হচ্ছে এটা করে কি সিস্টেমিক ব্লাড প্রেশার রেগুলেট করে, as well as they help in regulation of the intrarenal blood pressure. ইন্ট্রারেনাল ব্লাড প্রেশার মেইনটেইন করে, সিস্টেমিক ব্লাড প্রেশারও মেইনটেইন করে। এই দুই কাজেই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস হেল্প করে। প্রথমে আসবো আমরা ম্যাকুলা ডেন্সা। অলরেডি আমি বলে ফেলেছি ম্যাকুলা ডেন্সা হচ্ছে ক্লোজলি প্যাকড স্পেশালাইজড ডিস্টাল কনভলিউটেড টিউবুলার এপিথেলিয়াল সেল। তার মানে যখন ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ঠিক আছে, এই অ্যাফারেন্ট আর্টেরিওলের কাছে আসে তখনই তার লাইনিং এপিথেলিয়ামটা চেঞ্জ হয়ে কলামনার হয়ে যায়। নরমালি ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের লাইনিং সিম্পল কিউবয়েডাল, কিন্তু যখনই সে অ্যাফারেন্ট আর্টেরিওলের কাছে আসে তখন এই সেলগুলো কিন্তু কনভার্ট হয়ে চেঞ্জ হয়ে তৈরি করে হচ্ছে কি বলা যায়, সে তৈরি করে ম্যাকুলা ডেন্সা নামের সেল, ঠিক আছে। এরা কলামনার হয়ে যায় এবং ম্যাকুলা ডেন্সা তৈরি করে। ওকে, সো দিস আর দা ম্যাকুলা ডেন্সা। ম্যাকুলা ডেন্সা হচ্ছে কেমোরিসেপ্টর। ম্যাকুলা ডেন্সা অ্যাক্ট অ্যাজ কেমোরিসেপ্টর। দে মনিটর সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশন in the tubular fluid. So macula densa monitors sodium ion concentration in the tubular fluid, and ultimately they help in the tubuloglomerular feedback mechanism. আমরা এটা একটু আগে ফ্লো চার্টের মাধ্যমে দেখে আসছি। ওকে, যদি সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশন ফল করে যায় তাহলে সে দুটো কাজ করে। একটা হচ্ছে এফারেন্ট আর্টেরিওলার ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে এফারেন্ট আর্টেরিওলে ভেসোডাইলেটেশন করে, আর হচ্ছে সে জাক্সটাগ্লোমেরুলার সেলকে স্টিমুলেশনের মাধ্যমে আলটিমেটলি ইফারেন্ট আর্টেরিওলে ভেসো কনস্ট্রিকশন করে। এবং তার দুটোর আলটিমেট রেজাল্ট হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার ইনক্রিজ করা এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশনকে বাড়িয়ে দেওয়া। এইটাকেই বলা হয় টিউবুলোগ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম। দেন সেকেন্ড টাইপ অফ সেল হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল। এই সেলগুলো হচ্ছে এই অ্যাফারেন্ট আর্টেরিওলের স্মুথ মাসল, স্পেশালাইজড স্মুথ মাসল সেল ইন দ্য ওয়াল অফ দি অ্যাফারেন্ট আর্টেরিওল, ঠিক আছে। এবং এদের এই সেলগুলোর মাঝে অনেকগুলো, এই যে এই সেলগুলো, এখানে এই সেলগুলো মডিফাইড কারণ এরা সিক্রেটরি গ্র্যানুল থাকে, দে ক্যান সিক্রেট রেনিন, ইরিথ্রোপয়েটিন সিক্রেশনও এরাই করে, ঠিক আছে। Juxtaglomerular cells are baroreceptor that and they are sensitive to change in blood pressure change এ রেসপন্স করে। যদি কখনো ব্লাড প্রেশার ফল করে যায় অথবা ম্যাকুলা ডেন্সা যদি স্টিমুলেট করে থ্রু দ্য লেসিস সেল, they can release renin, and renin ultimately helps to restore intrarenal blood pressure, and also renin helps to restore systemic blood pressure. Third type of cell হচ্ছে extraglomerular mesangial cell
or Gormactic cell or Pulkyson cell or Lacey cell, অনেকগুলো নাম আছে, ঠিক আছে। এই সেলগুলো থাকে হচ্ছে these cells form a conical mass, the apex, এবং এই মাসটার অ্যাপেক্সটা থাকে, এই যে কনিক্যাল মাস, অ্যাপেক্স থাকে টুয়ার্ডস দ্য অ্যাপেক্সটা থাকে, অ্যাপেক্সটা কন্টিনিউ করে উইথ দ্য ইন্ট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেলের সাথে বা মেসানজিয়ামের সাথে কন্টিনিউ করে, আর বেসটা থাকে মেকুলা ডেন্সার দিকে, আর দুই পাশে থাকে হচ্ছে এফারেন্ট আর্টেরিয়ল এন্ড ইফারেন্ট আর্টেরিয়ল। These cells form a syncytium and are connected with intraglomerular mesangial cell through the gap junction. Already আমি বলেছি extraglomerular mesangial cell এবং intraglomerular mesangial cell gap junctionের মাধ্যমে কমিউনিকেট করে, এবং এই মেসেঞ্জিয়াল সেলগুলো টিবিউলো গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজমে হেল্প করে, ঠিক আছে। এটা আমরা এগুলো ফ্লো চার্টের মাধ্যমে বলে ফেলেছিলাম। সো এই গেল হচ্ছে আমাদের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। নাও কিডনি ডেভেলপমেন্ট। কিডনি ডেভেলপ করে ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে। আমরা জানি ইন্টারমিডিয়েট মেসোডার্মে তিনটা রিচ থাকে, একটাকে বলা হয় সুপ্রারেনাল রিচ, যেখান থেকে সুপ্রারেনাল কর্টেক্স ডেভেলপ করে, দেন নেফ্রিক রিচ, যেখান থেকে কিডনি ডেভেলপ করে, দেন গোনাডাল রিচ, যেখান থেকে গোনাড ডেভেলপ করবে। সো কিডনি ডেভেলপ ফ্রম দ্য ইন্টারমিডিয়েট মেসোডার্ম, স্পেশালি নেফ্রিক রিচ থেকে, এবং কিডনি ডেভেলপ করে তিনটা সাকসেসিভ স্টেজে। প্রথম স্টেজটার নাম প্রনেফ্রস, দেন মেসোনেফ্রস, দেন মেটানেফ্রস। তিনটা স্টেজে কিডনি ডেভেলপ করে ইন হিউম্যান, মানুষের মাঝে, ঠিক আছে। তবে পার্মানেন্ট কিডনি ডেভেলপ করে হচ্ছে ফ্রম দি মেটানেফ্রস। আমরা এখানে একটা অ্যানিমেটেড ডায়াগ্রাম দেখে যাচ্ছি। দিস ইজ দ্য প্রনেফ্রস। প্রথমে কিডনি ডেভেলপ করে প্রনেফ্রস তার নাম, প্রথম যে কিডনিটা তৈরি হয় তার নাম প্রনেফ্রস। কিন্তু এই প্রনেফ্রস কাজের কাজ কিছুই তৈরি করতে পারে না। প্রনেফ্রসে কতগুলো টিবিউল তৈরি হয়, তার নাম প্রনেফ্রিক টিবিউল। এই যে প্রনেফ্রিক টিবিউল, এই টিবিউলটা একটা ডাক্টে গিয়ে ওপেন করে, এই ডাক্টের নাম হচ্ছে প্রনেফ্রিক ডাক্ট। তাহলে প্রনেফ্রিক টিবিউল আমরা দেখি প্রায় 7 থেকে 8টা প্রনেফ্রিক টিবিউল তৈরি হয়। আমরা আপাতত একটা দেখিয়েছি, এইটা ডিসঅ্যাপিয়ার করে সেকেন্ড ওয়ান অ্যাপিয়ার করবে, সেকেন্ড ওয়ান ডিসঅ্যাপিয়ার করবে, দেন থার্ড ওয়ান অ্যাপিয়ার করবে, ফোর্থ ওয়ান, এইভাবে করে করে আলটিমেটলি দেখা যায় কি যে প্রনেফ্রিক টিবিউল তৈরি হয়, কিন্তু এ আলটিমেটলি কাজের কাজ কিছুই করতে পারে না, ঠিক আছে। এই জন্য প্রনেফ্রসকে বলা হয় আমাদের আমাদের এইটা হচ্ছে আমাদের বডির একটা ফিউটাইল অ্যাটেম্পট, মানে হচ্ছে একটা ব্যর্থ প্রচেষ্টা, কিডনি তৈরির ব্যর্থ প্রচেষ্টা। কিন্তু এই প্রনেফ্রসটা হচ্ছে সাম ফিশ এবং সাইক্লোস্টোমের জন্য পার্মানেন্ট কিডনি, সাইক্লোস্টোম এবং কিছু কিছু মাছের ক্ষেত্রে প্রনেফ্রসই তাদের পার্মানেন্ট কিডনি। কিন্তু হিউম্যানের মাঝে এই প্রনেফ্রস কোনো কাজ করে না। প্রনেফ্রিক টিবিউল ডিসঅ্যাপিয়ার করে যায়, প্রনেফ্রিক ডাক্ট ডিসঅ্যাপিয়ার করে যায়, এভরিথিং ডিসঅ্যাপিয়ার করে যায়। সো দেয়ার ইজ নো প্রনেফ্রস নাও। নাও সেকেন্ড কিডনি সিস্টেম ডেভেলপ করে, তার নাম মেসোনেফ্রস। এই মেসোনেফ্রসের মাঝে আবারও কতগুলো টিউব অ্যাপিয়ার করে, ঠিক আছে। এইটা হচ্ছে গোনাডাল রিচ, মেসোনেফ্রসের জাস্ট মিডিয়ালি থাকে গোনাডাল রিচ, এটা হচ্ছে গোনাডাল রিচ দেখাচ্ছি। হাউএভার মেসোনেফ্রসের মাঝে প্রায় 70 to 80 মেসোনেফ্রিক টিবিউল অ্যাপিয়ার করে। এই যে মেসোনেফ্রিক টিবিউল, এই টিবিউল গুলো যেখানে ড্রেইন করে তার নাম হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট। সো দিস ইজ দ্য মেসোনেফ্রিক ডাক্ট। এই মেসোনেফ্রিক ডাক্ট গিয়ে ওপেন করে ক্লোয়েকার মাঝে, এই যে দিস ওয়ান ইজ দ্য ক্লোয়েকা। সো মেসোনেফ্রিক ডাক্ট গিয়ে ওপেন হবে ক্লোয়েকাতে। এইবার এই মেসোনেফ্রিক টিবিউলের মাঝে আমরা দেখব গ্লোমেরুলাস অ্যাপিয়ার করবে, হয়ে এরা নেফ্রন তৈরি করে, এরা এখন নেফ্রন হয়ে গেল। সো এরা কিছুদিনের জন্য কিডনি হিসেবে কাজ করে, ঠিক আছে। এই মেসোনেফ্রস কিছুদিনের জন্য হিউম্যানের মাঝে কিডনি হিসেবে কাজ করে। ম্যাক্সিমাম ফিশ, অ্যামফিবিয়া, তাদের এটাই হচ্ছে পার্মানেন্ট কিডনি, কিন্তু হিউম্যানের মাঝে এটা দিস ইজ নট পার্মানেন্ট কিডনি, ঠিক আছে। এই কিডনির কনসেন্ট্রেটিং এবিলিটি কম, এই কিডনির লুপ অফ হেনলি গুলো শর্ট, এখানে সবগুলো নেফ্রন শর্ট লুপ, এই জন্য এরা কনসেন্ট্রেট করতে পারে না ইউরিনকে। আলটিমেটলি এই কিডনি কোনো কাজে আসে না, গ্লোমেরুলাস গুলো ডিসঅ্যাপিয়ার করে যাবে, ঠিক আছে। এখন আর এটা কিডনি সিস্টেমের সাথে জড়িত না।
এবং আমরা দেখব এই যে মেসোনেফ্রিক টিউবিউল গুলো ছিল 70 to 80, তার ম্যাক্সিমাম মেসোনেফ্রিক টিউবিউলই কোনো কাজে লাগবে না, রেমনেন্ট তৈরি করবে। কিন্তু কিছু মেসোনেফ্রিক টিউবিউল গোনাডাল রিজিয়ে এন্টার করবে এবং গোনাড ডেভেলপমেন্টে হেল্প করবে কিছু মেসোনেফ্রিক টিউবিউল। আর বাকি সব মেসোনেফ্রিক টিউবিউল আলটিমেটলি রেমনেন্ট হিসেবে, নন ফাংশনাল রেমনেন্ট হিসেবে পড়ে থাকবে। সো এইবার আমরা বুঝলাম যে নতুন কিডনি দরকার, সেই কিডনিটার নামই মেটানেফ্রস। এবার মেটানেফ্রস এপিয়ার করলো। কিন্তু একটা বিষয়, মেসোনেফ্রস একটা কাজে হেল্প করে, সে কিন্তু পার্মানেন্ট কিডনি ডেভেলপমেন্টে হেল্প করে। মেটানেফ্রস পার্মানেন্ট কিডনি ডেভেলপমেন্টেও হেল্প করবে। কিভাবে? তার থেকে একটা ডাইভার্টিকুলাম অ্যারাইজ করে, এর নামই ইউরেটেরিক বার্ড। যদি ইউরেটেরিক বার্ড যদি তৈরি না হয়, এই ইউরেটেরিক বার্ডটা কিন্তু মেসোনেফ্রিক ডাক্টেরই একটা আউটগ্রোথ। এই মেসোনেফ্রিক ডাক্ট থেকে যদি ইউরেটেরিক বার্ড ডেভেলপ না করে, তাহলে আলটিমেটলি কিডনি ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে, পার্মানেন্ট কিডনি আর ফর্ম করবে না। সো ইউরেটেরিক বার্ড ইজ এ ইন্ডিউসার ফর কিডনি ডেভেলপমেন্ট, পার্মানেন্ট কিডনি ডেভেলপমেন্ট। হাউএভার একটা কথা বলতে ভুলে গিয়েছি, প্রনেফ্রসকে বলেছিলাম আমরা আমাদের বডির একটা ব্যর্থ প্রচেষ্টা, ফিউটাইল অ্যাটেম্পট, ঠিক আছে? কিন্তু এই মেসোনেফ্রসকে বলা হয় মিসগাইডেড অ্যাটেম্পট, মিসগাইডেড অ্যাটেম্পট, ঠিক আছে? আর মেটানেফ্রসকে বলে সালভেশন, মুক্তি। আমাদের বডি ফাইনালি কিডনি তৈরি করে মুক্তি পেল, এই জন্য এটাকে বলে সালভেশন বলে। সো একটা হচ্ছে ফিউটাইল অ্যাটেম্পট, একটা হচ্ছে মিসগাইডেড অ্যাটেম্পট, আর একটা হচ্ছে সালভেশন। সো এই পার্মানেন্ট কিডনি তৈরি হবে মেটানেফ্রস থেকে, কিন্তু মেসোনেফ্রসও একে হেল্প করে। কিভাবে? থ্রু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইউরেটেরিক বার্ড। আলটিমেটলি এইভাবেই কিডনি তৈরি হবে। পার্মানেন্ট কিডনি ডেভেলপস ফ্রম মেটানেফ্রস। সামারিটুকু আমি বলে নিচ্ছি। কিডনি কনসিস্টস অফ এ নাম্বার অফ ডেভেলপমেন্টাল ইউনিট, যার নাম ইউরিনিফেরাস টিউবিউল। এই ইউরিনিফেরাস টিউবিউল গুলো থাকে একটা কানেকটিভ টিস্যু স্ট্রোমার মাঝে। এই কানেকটিভ টিস্যু স্ট্রোমাকে বলা হয় রেনাল ইন্টারস্টিশিয়াম। এই ইউরিনিফেরাস টিউবিউলের ডেভেলপমেন্ট আমরা প্রথমে জানবো। ইউরিনিফেরাস টিউবিউলের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিক্রেটিং পার্ট যার নাম নেফ্রন। এই সিক্রেটিং পার্ট ডেভেলপ করে মেটানেফ্রিক ব্লাস্টেমা থেকে। আর একটা পার্ট হচ্ছে কালেক্টিং পার্ট, দ্যাট ইজ কালেক্টিং টিউবিউল এন্ড কালেক্টিং ডাক্ট। এই কালেক্টিং টিউবিউল এবং কালেক্টিং ডাক্ট ডেভেলপ করে ইউরেটেরিক বার্ড থেকে। আমরা একটু আগে দেখিয়েছি ইউরেটেরিক বার্ড হচ্ছে মেসোনেফ্রিক ডাক্টেরই একটা আউটগ্রোথ, ইট ইজ অ্যান আউটগ্রোথ অফ দি মেসোনেফ্রিক ডাক্ট। সো ইউরিনিফেরাস টিউবিউলে দুই পার্ট দুই জায়গা থেকে ডেভেলপ করে, একটা ডেভেলপ করে মেটানেফ্রস থেকে, স্পেশালি মেটানেফ্রিক ব্লাস্টেমা থেকে, আরেকটা পার্ট ডেভেলপ করে মেসোনেফ্রস থেকে, স্পেশালি মেসোনেফ্রিক ডাক্টের একটা আউটগ্রোথ থেকে, যার নাম ইউরেটেরিক বার্ড থেকে। এইবার আমরা দেখব স্ট্রোমাটুকু কোথা থেকে ডেভেলপ করে। ইউরিনিফেরাস টিউবিউল আর স্ট্রোমা মিলেই কিডনি তৈরি হয়েছিল। সো স্ট্রোমা ডেভেলপ করে লোকাল মেসোডার্ম থেকে, দ্যাট ইজ লোকাল মেসোডার্ম মিন্স ইন্টারমিডিয়েট মেসোডার্ম অফ দি মেটানেফ্রস, সেখান থেকে এই কিডনি স্ট্রোমা ডেভেলপ করে, ঠিক আছে? এবং কিডনির ফাংশন প্রথমে পেয়ার পাওয়া যায় 12th উইকে। কিডনি তার কাজ শুরু করে 12th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে, 12th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে, ঠিক আছে? নাও এই যে আমরা দেখতে পাচ্ছি মেটানেফ্রিক টিস্যু, এখান থেকে এই মেটানেফ্রস প্রথমে ডেভেলপ করে পেলভিক রিজিয়নে, দেন ধীরে ধীরে মেটানেফ্রস একটু উপরে উঠলো, তারপরে আরেকটু উপরে উঠলো, উঠে পার্মানেন্ট রিজিয়নে যায়। তার মানে কি দাঁড়াচ্ছে? যে আমাদের কিডনি ইনিশিয়ালি পেলভিক ক্যাভিটিতে ডেভেলপ করলেও পরবর্তীতে সে অ্যাসেন্ড করে টু অকুপাই অ্যাডাল্ট পজিশন ইন দ্য লাম্বার রিজিয়ন। কিডনি লাম্বার রিজিয়নে থাকে মোটামুটি বলা যেতে পারে। তার মানে কিডনি ডেভেলপ ইনিশিয়ালি করে পেলভিক ক্যাভিটিতে, পরবর্তীতে সে অ্যাসেন্ড করে লাম্বার রিজিয়নে চলে যায়, ঠিক আছে? এবং একমাত্র কিডনি একমাত্র অর্গান যে অ্যাসেন্ড করে। আমাদের বডিতে আর কোনো অর্গান কিন্তু অ্যাসেন্ড করে না, বাকি অনেক অর্গান আছে ডিসেন্ড করে। যেমন হার্ট ডিসেন্ড করে, থাইমাস ডিসেন্ড করে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ডিসেন্ড করে, ডায়াফ্রাম ডিসেন্ড করে, এরকম অনেক অনেক অর্গান আছে যারা ডিসেন্ড করে, ঠিক আছে? ওভারি ডিসেন্ড করে, তারপরে হচ্ছে ওভারি ডিসেন্ড করে, তারপরে টেস্টিস তো ডিসেন্ড করতে করতে বডি থেকেই বের হয়ে যায়, আর একটু যদি স্ক্রোটামে আটকা না পড়তো তাহলে তো ছুটেই চলে যেত।
সো অনেক অর্গানই ডিসেন্ড করে, কিন্তু অ্যাসেন্ড করে একমাত্র অর্গান, সে হচ্ছে কিন্তু কিডনি। এখন কিডনি যে অ্যাসেন্ড করে, ঠিক আছে, ইনিশিয়ালি কিডনি থাকে পেলভিক রিজিয়নে, তখন তার ব্লাড সাপ্লাইটা কে দেয়? আমরা জানি পেলভিক রিজিয়নের ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি। তার মানে কিডনি যখন পেলভিক পজিশনে ছিল তখন রেনাল আর্টারি ছিল ইন্টারনাল আইলিয়াকের ব্রাঞ্চ। যখন কিডনি একটু অ্যাসেন্ড করে, একটু আপার লেভেলে চলে গেল, তখন রেনাল আর্টারি অ্যারাইজ করে কমন ইলিয়াক আর্টারি থেকে, কমন ইলিয়াক আর্টারি থেকে। আবার কিডনি যখনই অ্যাবডোমেনে চলে যায় তখনই তার রেনাল আর্টারি অ্যাপিয়ার করে ফ্রম দ্য অ্যাবডোমিনাল এওর্টা। তার মানে কিডনি যত আপওয়ার্ড অ্যাসেন্ড করবে তার রেনাল আর্টারি সোর্স কিন্তু চেঞ্জ হয়। যারা পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো করা হয় যে যখন কিডনি পেলভিক রিজিয়নে থাকে তখন তার ব্লাড সাপ্লাই কোথা থেকে আসে? তখন আসে ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকে। যখন সে পেলভিক ব্রিনে থাকে তখন তার ব্লাড সাপ্লাই দেয় ইন্টারনাল কমন ইলিয়াক থেকে, ঠিক আছে। তার আগে ইন্টারনাল ইলিয়াক দিয়েছিল, এইবার দিবে কমন ইলিয়াক। আর যখন সে অ্যাবডোমেনে ফাইনালি অ্যাডাল্ট লোকেশনে চলে যায় তখন তার ব্লাড সাপ্লাইটা দেয় হচ্ছে ডাইরেক্টলি অ্যাবডোমিনাল এওর্টা। এখন কথা হচ্ছে কেন কিডনি অ্যাসেন্ড করে, কি কি কারণে কিডনি অ্যাসেন্ড করে? সবচেয়ে বড় কারণ যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ফর গেইনিং বেটার প্রেসার ফর ফিল্ট্রেশন, ঠিক আছে। কিডনি তো প্রেসার ইউটিলাইজ করেই ফিল্টার করে। সুতরাং রেনাল আর্টারি যদি ইন্টারনাল আইলিয়াক থেকে আসে তাহলে তার যে প্রেসার থাকবে তার চেয়ে বেশি প্রেসার পাবে সে যদি কমন ইলিয়াক থেকে আসে, তার চেয়ে বেশি প্রেসার পাবে যদি সে অ্যাবডোমিনাল এওর্টা থেকে আসে, কারণ অ্যাবডোমিনাল এওর্টা হচ্ছে হার্টের একদম ক্লোজে থাকে, ঠিক আছে। এই জন্য কিডনি যত উপরে উঠবে তত বেশি প্রেসার গেইন করতে পারবে, তত বেশি সে ফিল্টার করতে পারবে। সো ফার্স্ট ইস্যু হচ্ছে ফর গেইনিং বেটার প্রেসার ফর ফিল্ট্রেশন। কোনো একটা বইতে, প্রবাবলি দত্তের বইতে লেখা আছে ফর গেইনিং বেটার নিউট্রিশন, কিন্তু নিউট্রিশন দিয়ে কিডনি কি করবে? তার দরকার প্রেসার, এটা কিন্তু ভুল লিখেছে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কন্টিনিউয়াস লেংথেনিং অফ দি ইউরেটেরিক বার্ড। আমরা একটু আগে দেখিয়েছি মেটানেফ্রসকে গিয়ে ইনভেড করে ইউরেটেরিক বার্ড, তারপরে ইউরেটেরিক বার্ড ধীরে ধীরে লম্বা হতে থাকে। বলা হয় এই ইউরেটেরিক বার্ড নাকি পুশ করে করে কিডনিকে আপওয়ার্ড তুলে দেয়, ঠিক আছে, ধাক্কা দিয়ে দিয়ে উপর দিকে নেয়। কিন্তু এটা একটু ফানি হয়ে যাচ্ছে, ইউরেটেরিক বার্ডকে এত এত মজবুত কোন জিনিস, এত রিজিড কোন জিনিস যে একটা সলিড স্ট্রাকচারকে অ্যাসেন্ড করিয়ে দিবে, কিন্তু দত্তের বইতে এটাই ফার্স্ট পয়েন্ট হিসেবে লেখা। এটাকে আমার কাছে খুবই সিলি পয়েন্ট মনে হয়। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে রিডাকশন অফ দি ফিটাল কার্ভেচার। আমরা জানি ইন্ট্রাইউটেরাইন লাইফে ফিটাস ছোট্ট জায়গার মাঝে জায়গা করার জন্য সে কার্ভড হয়ে থাকে, তার মাঝে অনেক কার্ভেচার দেখা যায়, যত দিন যায় তার কার্ভেচার কমতে থাকে, এটা একটা ফ্যাক্টর। দেন দেন টু স্মল পেলভিক ক্যাভিটি ফর অ্যাকোমোডেশন অফ দি রেনাল গ্রোথ। কিডনি পেলভিক ক্যাভিটিতে জায়গা কম থাকে কিডনি গ্রোথের জন্য, এই জন্য অ্যাবডোমেনে চলে যায়, কারণ তখন লিভারের সাইজটা ছোট হতে থাকে, লিভারের হিমোপয়েটিক ফাংশন বন্ধ হয়ে যায়, লিভার ছোট হতে থাকে, অ্যাবডোমেনের জায়গা তৈরি হয়, এই জন্য কিডনি ধীরে ধীরে উপর দিকে উঠে যায়। আর গ্রোথ অফ দ্য বডি ইন লাম্বোসেক্রাল রিজিয়ন, লাম্বোসেক্রাল রিজিয়নে তখন গ্রোথ হয় বডি। এই ফ্যাক্টর গুলোর কারণে কিডনি অ্যাসেন্ড করে। তাহলে আমরা যদি একটা প্রশ্ন করি ওয়াই কিডনি অ্যাসেন্ড, তাইলে এই প্রশ্নগুলো লিখতে হবে, কিডনি কেন অ্যাসেন্ড করে তার ফ্যাক্টর গুলো লিখতে হবে। নাও আমরা যাব কিডনি ডেভেলপমেন্টাল কিছু অ্যানোমালিজ এর নাম জানতে। এটা রিটেন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা হতে পারে কিডনি তৈরি হলো না, এজেনেসিস অফ দি কিডনি। তারপরে কিডনি মাল্টিপল তৈরি হয়ে গেল, মাল্টিপল কিডনি। তারপরে হতে পারে কিডনি পেলভিক রিজিয়নে তৈরি হয়, পেলভিক রিজিয়ন থেকে কিডনি আর উপরে উঠলো না, তার মানে পেলভিক রিজিয়নেই থেকে গেল, তখন আমরা বলবো পেলভিক কিডনি। একটা প্রশ্ন এখান থেকে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদেরকে করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছবিতে কিডনি পেলভিক রিজিয়নে আছে, কিডনির মাথার মাঝে বসে থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে কিডনি যদি পেলভিক রিজিয়নে বসে থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড তখন কই থাকে? আসলে সুপ্রারেনাল গ্ল্যান্ড নরমাল জায়গাতেই থাকে, সে যেখানে থাকার কথা সেখানেই থাকে, বরং কিডনি নিচ থেকে সে সুপ্রারেনাল গ্ল্যান্ডের উপর নিচে আশ্রয় নেয়। সো যদি কিডনি উপরে উঠতে না পারে, পেলভিক রিজিয়নে থেকে যায়, তবুও সুপ্রারেনাল গ্ল্যান্ড তার অ্যাবডোমেনেই থাকবে, ঠিক আছে। এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট।
দেন ফিউজড কিডনি, কিডনি ফিউজ করে যেতে পারে, দুই কিডনি ফিউশন হয়ে যেতে পারে। দেন লবিউলেটেড কিডনি, কিডনি আমরা জানি লবিউলেটেড ডেভেলপমেন্ট হয়, অনেক লোব লোব হিসেবে তৈরি হয়ে ফিউশন হয়, কিন্তু এই ফিউশন মার্কগুলো যদি থেকে যায় তখন তাকে বলে লবিউলেটেড কিডনি। দেন কিডনির লোয়ার পোলগুলো, লোয়ার দুই পোল ফিউজ করে যেতে পারে, এটাকে বলে হর্স শো কিডনি, হর্স শো কিডনি। ঠিক আছে, হর্স শো কিডনি হলে দেখা যায় কিডনি আর অ্যাসেন্ড করতে পারে না। কোন ভেসেল, একটা ভেসেল আছে যে কিডনিকে তখন আর অ্যাসেন্ড করতে দেয় না। এই ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে দ্যাট ওয়ান ইজ দ্য ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে হর্স শেপ কিডনি হলে সে অ্যাবডোমেনে আর অ্যাসেন্ড করতে পারবে না, যে আর্টারি তাকে বাধা দিবে সেটা হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। এই প্রশ্নটা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদের জন্য কাজে লাগে। দেন কিডনির আপার পোলও ফিউশন হয়ে যেতে পারে, আপার পোল যদি ফিউশন হয় তাকে বলে কেক কিডনি বা রোজেট কিডনি, এই যে গোলাপের মতো দেখতে, এটাকে বলে রোজেট কিডনি বা কেক কিডনি, আপার পোল ফিউশন হয়েছে। আর লোয়ার পোল ফিউশন হলে হয় হর্সশু শেপ কিডনি। দেন কিডনি ডিস্কের মতো হতে পারে, ঠিক আছে, ডিস্ক কিডনি বলে। কিডনিতে অনেকগুলো সিস্ট তৈরি হতে পারে, যেমন এই ডায়াগ্রামে আমরা দেখছি কিডনির ভিতরে মাল্টিপল সিস্ট তৈরি হচ্ছে, এটাকে বলা হয় কনজেনিটাল পলিসিস্টিক কিডনি, কনজেনিটাল পলিসিস্টিক কিডনি তৈরি হতে পারে। তারপরে কিডনিটা মানে দ্যাট ইজ কিডনি ফ্লোটিং হতে পারে, আর এটা একটা প্রবলেম, ফ্লোটিং কিডনি। তারপরে এক সাইডে দুই কিডনি এক পাশে চলে আসলো বন্ধুর সাথে দেখা করতে, অন্য পাশের কিডনি সেম আরেক পাশে চলে গেল, এটাকে বলবো ইউনিল্যাটারাল ডাবল কিডনি। So these are the anomalies, developmental anomalies of the kidney. এই লিস্টটা সবার পড়া দরকার। মাঝে মাঝে এই প্রশ্নটা আসে হচ্ছে এক্সপ্লেইন কোয়েশ্চন হিসেবে, হাউ ডাজ কনজেনিটাল পলিসিস্টিক কিডনি ডেভেলপ, মানে এর এমব্রায়োনিক ব্যাকগ্রাউন্ড কি, কি কারণে এরকম কনজেনিটাল পলিসিস্টিক কিডনি ডেভেলপ করবে। এটার আনসারটা আমরা এইভাবে লিখবো যে কিডনি ডেভেলপমেন্টাল ইউনিট হচ্ছে ইউরিনিফেরাস টিউবিউল, যার দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিক্রেটিং পার্ট যার নাম নেফ্রন, নেফ্রন ডেভেলপ ফ্রম মেটানেফ্রিক ব্লাস্টেমা অফ দ্য ইন্টারমিডিয়েট প্লেট মেসোডার্ম, আর একটা কালেক্টিং পার্ট, কালেক্টিং পার্ট ডেভেলপ করে ফ্রম দ্য ইউরেটেরিক বার্ড, ইউরেটেরিক বার্ড ইজ এন আউটগ্রোথ অফ দ্য মেসোনেফ্রিক ডাক্ট। তাহলে দুটো সোর্স থেকে ইউরিনিফেরাস টিউবুলে দুই অংশ ডেভেলপ করে, তারপরে দুই পার্টের মাঝে ফিউশন হওয়া লাগে, ফিউশন হোনা চাহিয়ে। যদি এই দুই পার্টের মাঝে ফিউশন না হয়, if there is failure of fusion between two parts, then secretory part continue to form filtrate, secretory part filtrate তৈরি করা কন্টিনিউ করে, but filtrate cannot enter collecting part, collecting part এর এই ফ্লুইড গুলো কিন্তু আর যেতে পারে না, আলটিমেটলি নেফ্রনের টিউব গুলো ডাইলেট করে যায়, এই কন্ডিশনকেই বলে কনজেনিটাল পলিসিস্টিক কিডনি ডিজিজ। সো আমি বলতে বলতে প্রায় মানে প্রায় না, বলতে বলতে আমি আমার কিডনি চ্যাপ্টারটুকু কিন্তু শেষ করে ফেললাম। আশা রাখি আমার এই ভিডিও থেকে আন্ডার গ্রাজুয়েট অ্যাজ ওয়েল এজ পোস্ট গ্রাজুয়েট ইউরোলজি বা নেফ্রোলজি স্টুডেন্টরা অনেক উপকার পাবে। আমি যথেষ্ট সহজ করে সংক্ষেপ করে বলার চেষ্টা করেছি, কিছু কিছু জায়গাতে কনসেপশন বিল্ড আপ করার চেষ্টা করেছি। সো সবাইকে ভিডিওগুলো দেখার জন্য এবং শেয়ার করার জন্য সবার প্রতি অনুরোধ থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই video, thank you for being with my channel We Like Anatomy. Please subscribe my channel by clicking this bell icon, and please share with your friends and give like, and please do comment in the comment section of the YouTube, and take care. Goodbye.